এর বাইরে আমি বারবার বলছি 100% কমন, এবং এর বাইরের থেকে কোনো কোশ্চেন হবে না। সত্যিই তুমি মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো? হ্যাঁ, আমি তোমাদের 2027 সালের কথা বলছি। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো আর তোমাদের ভূগোলের দেখো প্রত্যেকটি চ্যাপ্টার থেকে আমি কিন্তু তোমাদের সাজেশন উত্তরগুলো দিয়েছি। তো আজকে ঠিক সেই হিসেবে কিন্তু আমি তোমাদের সাজেশন উত্তরগুলো প্রোভাইড করছি, সম্পূর্ণ শর্ট কোয়েশ্চেন। তবে আমি বলে দেবো, দেখো এর আগের যে ভিডিওগুলো দিয়েছি তোমরা কিন্তু ডেসক্রিপশন লিংকে গিয়ে তোমরা সেই ভিডিও দেখে আসতে পারো। তার কারণ আমি তোমাদের থাম্বনেলে লিখেই দিয়েছি, দেখো তোমাদের এখানে রয়েছে শর্ট প্রশ্ন উত্তর, ফাইনাল 100% কমন, এর বাইরে একটা কোয়েশ্চেনও তোমরা পাবে না। হ্যাঁ, আমি গ্যারান্টি সহকারে বলবো তোমাদের এমসিকিউ এসিকিউ সত্য মিথ্যা তোর অন্যদিকে রয়েছে, তোমাদের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। টোটাল তোমাদের থাকছে এই বাড়িমণ্ডল থেকে। দেখো তোমাদের রয়েছে, এর আগে কিন্তু আরো দুটি অধ্যায় দিয়েছি, তোমরা দেখে আসতে পারো ডেসক্রিপশন লিংক থেকে, কারণ মিস করবে না। এর বাইরে আমি বারবার বলছি 100% কমন, এবং এর বাইরের থেকে কোনো কোশ্চেন হবে না। মাধ্যমিক 2027 ভূগোল ফাইনাল সাজেশন উত্তর রয়েছে, দেখো প্রথমে বলে দিচ্ছি। তৃতীয় অধ্যায়, এই তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে বাড়িমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার। দেখো এর আগে কিন্তু আরো দুটি ভিডিও দিয়েছি, ডেসক্রিপশন লিংক কিংবা প্লেলিস্ট থেকে দেখে আসতে পারো। চলো আমরা দেখে নিচ্ছি তোমাদের। প্রথমেই আমি বলবো, দেখো প্রথমে থাকবে এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, তারপরে এসিকিউ থাকবে, শূন্যস্থান পূরণ থাকবে, সত্য মিথ্যা থাকবে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। তো পিডিএফ তোমরা কি করে পাবে সেটাও আমি অবশ্যই এই ভিডিওর মধ্যেই আমি বলে দেবো। দেখো, তো সঠিক উত্তরটি তোমাদের নির্বাচন করে লিখতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এক করে আমরা সবাই জানি, তারপর আমি তোমাদের একবার রিপিট করে দিচ্ছি। দেখো প্রথম কোয়েশ্চেন, সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি? কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই। সমুদ্র স্রোত, ওশেন কারেন্ট যে সৃষ্টি হয়, সেই সমুদ্র স্রোতের সৃষ্টির প্রধান কারণ কি? দেখো বিভিন্ন কারণ রয়েছে, বিভিন্ন কারণের মধ্যে এখানে বলেই দিয়েছে প্রধান কারণ কোনটি। অবশ্যই বায়ু প্রবাহ, তার মানে নিয়ত বায়ু প্রবাহ। তার মানে উত্তর কিন্তু হচ্ছে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের পরের কোয়েশ্চেন। পরের কোশ্চেন রয়েছে, দেখো বেঙ্গুয়েলা, এই বেঙ্গুলা স্রোত কোন মহাসাগরে দেখা যায়? দেখো বেঙ্গুলা স্রোত দেখা যায় যে তোমাদের চারটি মহাসাগর এখানে দিয়েছি, তার মধ্যে আটলান্টিক মহাসাগরে। দেখো আটলান্টিক মহাসাগরে এই বেঙ্গুলা স্রোত কিন্তু দেখা যায়, উত্তর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের তিনে, কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের সাথে সাথে সমুদ্র স্রোত 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়? অবশ্যই আমাদের ভারত মহাসাগরে। তার কারণ উত্তর পূর্ব আয়ন বায়ু, এবং মানে উত্তর পূর্ব মৌসুমী বায়ু এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, তার মানে 180 ডিগ্রি দিক ঘুরে যায়, অর্থাৎ পরিবর্তন হয় এই সমুদ্র স্রোত, ভারত মহাসাগরে দেখা যায়। 4 নম্বর কোশ্চেন, বৃহত্তম মগ্নচড়া কোথায় অবস্থিত? দেখো মগ্নচড়া মানে সমুদ্রের মধ্যে, সমুদ্রের জলে কিন্তু ডুবে থাকে, যেখানে মৎস্যের প্রধান বাসস্থান, যেখানে প্রচুর পরিমাণে প্লাঙ্কটন জন্মায়, যেগুলো মাছের কিন্তু প্রধান খাদ্য। সেখানে মানে এই এই যে মগ্নচড়া, মানে পৃথিবীর যে মহাসাগরগুলো রয়েছে, 5টি মহাসাগর, মহাসাগর কোন মহাসাগরে এই মগ্নচড়া অবস্থিত? উত্তর আটলান্টিক মহাসাগরে। তোমরা জানো, দেখো তোমাদের কিন্তু রয়েছে গ্র্যান্ড ব্যাংক রয়েছে, ডগার্স ব্যাংক রয়েছে, সেপিলস ব্যাংক রয়েছে, এরকম অসংখ্য কিন্তু মগ্নচড়া রয়েছে। তার মধ্যে উত্তর আটলান্টিক মহাসাগরে কিন্তু মগ্নচড়া বৃহত্তম মগ্নচড়ার উদাহরণ। এরপরে রয়েছে দেখো তোমাদের, কোন সমুদ্র স্রোতটি 3টি মহাসাগর বয়ে যায়? দেখো কোন সমুদ্র স্রোতটি 3টি মহাসাগরে বয়ে যায়? অবশ্যই নিরক্ষীয় স্রোত। এই নিরক্ষীয় স্রোত দেখো 3টি মহাসাগরে কিন্তু লক্ষ্য করা যায়। নিরক্ষীয় স্রোত বলো কিংবা নিরক্ষীয় যে প্রতিস্রোত রয়েছে সেটি রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 6 নম্বরে কোয়েশ্চেন, সমুদ্র স্রোতের দিক বিক্ষেপের কারণ কি? অবশ্যই কোরিওলিস বল। এই কোরিওলিস বল বা পৃথিবীর আবর্তন গতির জন্য সমুদ্র স্রোতের দিক কিন্তু বিক্ষেপ ঘটে। পরের কোশ্চেন 7 নম্বর, সমুদ্র, দেখো মহাসমুদ্রের কোন স্থানটি মৎস্য আহরণের জন্য বিখ্যাত? দেখো উষ্ণ এবং শীতল সমুদ্র স্রোত। দেখো উষ্ণ এবং শীতল সমুদ্রের সংযোগ স্থল বরাবর কিন্তু আমরা জানি যে মগ্নচড়া তৈরি হয়, ঠিক আছে। মেরু অঞ্চল থেকে যে বড় এক একটা হিমশৈল বা বড় যে মানে বরফের চাই চলে আসে, সেই চাই কিন্তু উষ্ণ সমুদ্রের সংস্পর্শে গলে যায় এবং মগ্নচড়া সৃষ্টি হয়, যেখানে মাছের বা মৎস্যের প্রধান কিন্তু এবং বিখ্যাত মৎস্য যে আহরণ ক্ষেত্র গড়ে ওঠে। বলেছিলাম ডগার্স ব্যাংক, গ্র্যান্ড ব্যাংক। এরপরে রয়েছে দেখো তোমাদের সমুদ্র স্রোত উৎপত্তির প্রধান কারণ কি? বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ মানে কিন্তু দেখো
নিয়ত বায়ু প্রবাহ, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। প্রত্যেকটি কিন্তু উত্তর সঠিক। আবর্তন গতি রয়েছে, সমুদ্র জল উষ্ণতা রয়েছে, সমুদ্রের বিভিন্ন দ্বীপ রয়েছে বা স্থলভাগের অবস্থান রয়েছে, সমুদ্র জলের ঘনত্ব রয়েছে, বিভিন্ন কারণের মধ্যে কিন্তু বায়ু প্রবাহ বা নিয়ত বায়ু প্রবাহ কিন্তু প্রধান। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 9 নম্বর কোয়েশ্চেন, সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বরফের স্তূপকে কি বলে? একটু আগে বললাম হিমশৈল বলা হয়, হিমশৈল। ঠিক আছে, এই হিমশৈলের সঙ্গে কিন্তু বিখ্যাত যে টাইটানিক জাহাজ 1912 সালে, 1912, হ্যাঁ 1912 সালে কিন্তু বিখ্যাত টাইটানিক জাহাজ কিন্তু প্রথম যাত্রাপথে কিন্তু আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। এরপরে রয়েছে দেখো তোমাদের 10 নম্বর কোয়েশ্চেন, সুস্পষ্ট হিমপ্রাচীর, হিমপ্রাচীর বা হিমপ্রাচীর তোমরা যা বলো, হিমপ্রাচীর বা হিমপ্রাচীর দেখা যায় কোথায়? আটলান্টিক মহাসাগরে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 11, অধিক লবণাক্ত জল প্রবাহিত, দেখো অধিক লবণাক্ত জল প্রবাহিত হয় কিন্তু অন্তঃস্রোত রূপে। ঠিক আছে, মানে তলদেশ দিয়ে অন্তঃস্রোত রূপে কিন্তু প্রবাহিত হয়, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 12 নম্বর কোয়েশ্চেন, শৈবাল সাগর কোন মহাসাগরে দেখা যায়? দেখো শৈবাল সাগর দেখা যায় কিন্তু উত্তর আটলান্টিক মহাসাগরে রয়েছে, দক্ষিণ আটলান্টিক মহাসাগরে রয়েছে, প্রশান্ত মহাসাগরে রয়েছে, উত্তর দক্ষিণ প্রশান্ত মহাসাগর রয়েছে। আমরা জানি পৃথিবীতে 4টি শৈবাল সাগর দেখা যায়, কিন্তু পারফেক্ট এবং সুইটেবল শৈবাল সাগর সার্গাসি সি, এই সার্গাসি সি দেখা যায় কিন্তু মেইনলি কিন্তু উত্তর আটলান্টিক মহাসাগরে, অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো দেখে নিচ্ছি তোমাদের 13 নম্বর কোয়েশ্চেন, আটলান্টিক মহাসাগরের দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে প্রবাহিত যে স্রোতটি, সেই স্রোতটির নাম কিন্তু বেঙ্গোলা স্রোত। ঠিক আছে, সেই স্রোতটির নাম কিন্তু বেঙ্গোলা স্রোত। এটি উষ্ণ না শীতল আমাকে কমেন্ট করে জানাবে, এই বেঙ্গোলা স্রোতটি উষ্ণ না শীতল? ঠিক আছে, তোমরা যারা রয়েছো, তোমরা যারা পরবর্তী পর্যায়ে ভিডিও দেখবে, অবশ্যই তোমরা এই বেঙ্গোলা স্রোত উষ্ণ না শীতল এটি কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 14, উষ্ণ। দেখো এই যে উষ্ণ সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান মানে সৃষ্টি হয়, উষ্ণ সমুদ্র স্রোত সৃষ্টি হয় নিশ্চয়ই ক্রান্তীয় অঞ্চলে, ক্রান্তীয় বা উষ্ণ মণ্ডলে। ঠিক আছে, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 15, দেখো হিমপ্রাচীর কোন দুটি স্রোতের সীমারেখা বরাবর সৃষ্টি হয়? হিমপ্রাচীর দেখো সৃষ্টি হয় ল্যাব্রাডর স্রোত এবং উপসাগরীয় স্রোত। দেখো আমি বলে দিচ্ছি, এখানে রয়েছে, হ্যাঁ এই দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার। ল্যাব্রাডর স্রোত রয়েছে কানাডার পূর্ব অঞ্চল দিয়ে আসে, আর উপসাগরীয় স্রোত মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল দিয়ে আসে। ঠিক আছে, এদের সীমারেখা বরাবর কিন্তু হিমপ্রাচীর দেখা যায়, অর্থাৎ তোমাদের ল্যাব্রাডর এবং উপসাগরীয় স্রোত দুটি সীমারেখা বরাবর কিন্তু সৃষ্টি হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের পৃথিবীর বৃহত্তম বঙ্গোপসাগরের নাম হলো গ্র্যান্ড ব্যাংক, একটু আগে আলোচনা করেছিলাম গ্র্যান্ড ব্যাংক। এরপরে চলো রয়েছে তোমাদের 17 নম্বর কোয়েশ্চেন, কোন স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ের উপকূলে সারা বছর বরফ মুক্ত থাকে? দেখো উষ্ণ উপসাগরীয় স্রোত, এই উষ্ণ উপসাগরীয় স্রোতের জন্য কিন্তু এটি দক্ষিণ থেকে উত্তর দিকে যায়। ঠিক আছে, এর ফলে কিন্তু দেখো এই উষ্ণ সমুদ্র স্রোত কিন্তু যে ল্যাব্রাডর স্রোত আসে, সেই ল্যাব্রাডর শীতল স্রোতকে গলিয়ে দেয় এবং ব্রিটিশ দ্বীপপুঞ্জ বা নরওয়ে উপকূল কিন্তু বরফ মুক্ত থাকে এবং ঘন কুয়াশা তৈরি হয়। চলো এরপরে রয়েছে তোমাদের 18, ভারত মহাসাগরের সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয়। দেখো ভারত মহাসাগরে যে সমুদ্র স্রোত রয়েছে সেটা আমরা একটু আগে বলেছি যে মৌসুমী বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয়। মাদাগাস্কার এবং মোজাম্বিক স্রোত যেটি রয়েছে আফ্রিকার পূর্ব উপকূলে, এই মাদাগাস্কার এবং মোজাম্বিক স্রোতের মিলনে তৈরি হয় আগুলা স্রোত, অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার, আগুলা স্রোত। চলো এরপরে আমরা দেখে নিয়েছি তোমাদের 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নের মধ্যে রয়েছে দেখো উত্তর আটলান্টিক মহাসাগরের একটি শীতল সমুদ্র স্রোতের নাম কি? দেখো উত্তর আটলান্টিক বলেছে, তো উত্তর আটলান্টিকের শীতল সমুদ্রের স্রোত নাম হলো কিন্তু ক্যানারি স্রোত। এটি কিন্তু রয়েছে উত্তর আটলান্টিক মহাসাগরে, অর্থাৎ তোমাদের ক্যানারি স্রোত ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 21 নম্বর কোয়েশ্চেন রয়েছে, শীতল স্রোতের স্বাভাবিক উৎসস্থল হলো কোথায়? দেখো শীতল স্রোতের উৎসস্থল হবে নিশ্চয়ই মেরু অঞ্চলে, তার মানে মেরু প্রদেশীয় অঞ্চলে, অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার, মেরু প্রদেশীয় অঞ্চলে। চলো 22 রয়েছে সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে, প্রথমে অনেকবার হয়েছে বায়ু প্রবাহ বা নিয়ত বায়ু প্রবাহ। তারপর আমরা দেখে নিচ্ছি, দেখো রয়েছে ব্রাজিল, এই ব্রাজিল স্রোত সৃষ্টি হয় দেখো দক্ষিণ নিরক্ষীয় স্রোত, অর্থাৎ দক্ষিণ নিরক্ষীয় স্রোত যখন ব্রাজিলের পূর্ব উপকূলে বাধা পেয়ে দক্ষিণ দিকে নেমে আসে, অর্থাৎ এটি কিন্তু দক্ষিণ নিরক্ষীয় স্রোতের জন্য কিন্তু ব্রাজিল স্রোত সৃষ্টি হয়েছে, এটি একটি উষ্ণ স্রোত।
ডবল স্টার গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া অবস্থিত কোথায়? এই গ্র্যান্ড ব্যাংক যে মগ্নচড়া রয়েছে সেই মগ্নচড়া কিন্তু অবস্থিত আটলান্টিক মহাসাগরে। তারপরে রয়েছে দেখো পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম কি? প্রথমে এই কোশ্চেনটি হয়েছিল গ্র্যান্ড ব্যাংক আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এরপরে 26 নম্বর কোয়েশ্চেন, উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের মিলনস্থলে তৈরি হয় কিন্তু হিম প্রাচীর বা হিমপ্রাচীর। এরপরে রয়েছে দেখো তোমাদের 27 নম্বর কোয়েশ্চেন, মেরু স্রোত দেখা যায় কোথায়? দেখো মেরু স্রোত দেখা যায় কিন্তু প্রশান্ত মহাসাগরে। পেরু স্রোত। এই পেরু স্রোত কিন্তু দেখা যায় প্রশান্ত মহাসাগরে। পেরু রয়েছে, দেখো পেরু রয়েছে, তারপরে ইকুয়েডর রয়েছে, চিলি রয়েছে, অর্থাৎ পেরু রয়েছে চিলির উত্তর দিকে, উত্তর পশ্চিম দিকে, অর্থাৎ দক্ষিণ আমেরিকার উত্তর পশ্চিম দিকে। তার মানে বলতে পারো পেরু স্রোত দেখা যায় প্রশান্ত মহাসাগরে। এরপরে রয়েছে দেখো এই পেরু স্রোতের কাছ দিয়ে কিন্তু এল নিনো কিন্তু একটি উষ্ণ সমুদ্র স্রোত রয়েছে, সেটি কিন্তু দক্ষিণ দিকে প্রবাহিত হয়। এরপরে রয়েছে একটি শীতল সমুদ্র স্রোতের নাম কি? দেখো একটি শীতল সমুদ্র স্রোতের নাম কিন্তু রয়েছে পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত। দেখো এই পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত আমি দেখিয়ে দিচ্ছি, এখানে একটু তোমরা ফলো করো। এটি ধরো অস্ট্রেলিয়া, ঠিক আছে, এটি অস্ট্রেলিয়া। এই অস্ট্রেলিয়ার এখানে কিন্তু রয়েছে পশ্চিম, এই দিক থেকে মেরু অঞ্চল থেকে মেরু প্রদেশে যে স্রোত রয়েছে, মেরু অঞ্চল থেকে যে স্রোতটি আছে সেটি কিন্তু শীতল সমুদ্র স্রোত। এটি যখন অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল দিয়ে প্রবাহিত হয় তখন এর নাম কিন্তু পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত, মানে এটি একটি শীতল স্রোত। এরপর 29-এ রয়েছে সোমালি স্রোত দেখা যায় ভারত মহাসাগরে। তারপরে মৌসুমী বায়ুর প্রভাব রয়েছে ভারত মহাসাগরে হয়েছে শৈবাল সাগর সৃষ্টি হয় আটলান্টিক মহাসাগরে, এই কোশ্চেনটি হয়েছে। তারপরে রয়েছে অধিক লবণাক্ত জল প্রবাহিত হয় অন্তঃস্রোত রূপে, এটাও হয়েছে। তারপরে 33-এ বেঙ্গুলা স্রোত হলো আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত হয়, দেখো ঊর্ধ্বগামী শীতল স্রোত রূপে। ঊর্ধ্বগামী শীতল স্রোত রূপে কিন্তু এই বেঙ্গুলা স্রোত তৈরি হয়, অর্থাৎ তলদেশ থেকে যেই শীতল স্রোত, সেই শীতল স্রোতটি উপর দিকে উঠে আসে, ঠিক আছে। তো এটি কিন্তু ঊর্ধ্বগামী শীতল স্রোতের জন্য বেঙ্গুলা স্রোত তৈরি হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 34, কোন স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ এবং নরওয়ে উপকূলে সারা বছর বরফ মুক্ত থাকে? তার মানে উত্তর আটলান্টিক স্রোতের জন্য কিন্তু ব্রিটিশ দ্বীপপুঞ্জ এবং নরওয়ে উপকূলে বরফ মুক্ত থাকে এবং জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হয়ে যায়। পরের কোশ্চেন, শীতল ল্যাব্রাডর স্রোত এবং উষ্ণ উষ্ণ উপসাগরীয় স্রোত মিলনের ফলে যে ঘন কুয়াশা তৈরি হয় সেটি কিন্তু কোথায়? প্রথমে বলেছিলাম দেখো আলোচনার প্রসঙ্গে, নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে। এরপরে রয়েছে দেখো তোমাদের 36-এর ডবল স্টার জোয়ার এবং ভাটার প্রত্যেকের স্থায়িত্ব কাল কত? দেখো জোয়ার এবং ভাটার প্রত্যেকের স্থায়িত্ব কাল কিন্তু 6 ঘন্টা। এরপরে অনুরূপ কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে, কোন স্থানে জোয়ার এবং ভাটার মধ্যে প্রকৃত ব্যবধান কত? 6 ঘন্টা। এরপরে রয়েছে দেখো তোমাদের 37 নম্বর মরা কোটাল। এই মরা কোটাল হলো কি বলতো? শুক্ল মানে মরা কোটাল হলো শুক্ল ও কৃষ্ণ, এটা শুক্ল হবে, শুক্ল কয়লয়, শুক্ল ও কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 38-এ দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান। দেখো দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কিন্তু রয়েছে 24 ঘন্টা 52 মিনিট, অর্থাৎ তোমাদের বলতে হবে এখানে দেখো পৃথিবীর একই স্থানে আহ, কোন দিন যে স্থানে মুখ্য জোয়ার হয় তার 12 ঘন্টা 26 মিনিট পরে কিন্তু সেখানে গৌণ জোয়ার হয়, ঠিক আছে। অর্থাৎ দুটি মুখ্য জোয়ারের মধ্যে ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট, কিন্তু দেখো পৃথিবীর দুটি স্থানের মধ্যে কিন্তু আহ যখন কোনো দিন যে সময় মুখ্য জোয়ার হয় তার 12 ঘন্টা 26 মিনিট পরে কিন্তু সেখানে গৌণ জোয়ার হয়, অর্থাৎ 24-কে তোমরা 2 দিয়ে ভাগ করলে কিন্তু তোমরা পেয়ে যাবে মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট। ওকে, পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি, তোমাদের রয়েছে 39, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সব থেকে কম হয় তখন সেই জোয়ারকে বলা হয় কি? পেরিজি জোয়ার। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, পেরিজি জোয়ার। আরেকটি রয়েছে অ্যাপোজি জোয়ার, সেটাও আমি বলে দেবো। 40 নম্বর কোশ্চেন, দুটি মুখ্য জোয়ার এবং দুটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান দেখো 12 ঘন্টা 26 মিনিট, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর দেখো একটি মুখ্য জোয়ার এবং একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান কিন্তু 6 ঘন্টা, ঠিক আছে, 6 ঘন্টা সামথিং, অ্যাপ্রক্স 6 ঘন্টা 12 মিনিট। এরপরে রয়েছে দেখো তোমাদের কেন্দ্রাতিক বলের প্রভাবে সৃষ্টি হয় কি? দেখো কেন্দ্রাতিক বলের প্রভাবে সৃষ্টি হয় কিন্তু গৌণ জোয়ার। ওকে, এরপরে রয়েছে তোমাদের 43-এ বানডাকা দেখা যায়। দেখো বানডাকা দেখা যায় আমরা জানি হুগলি নদীতে, এই হুগলি নদীতে বানডাকা দেখা যায়। গল্প বললে কিন্তু অনেকটা সময় লাগবে, গল্প বললে বলতে পারতাম, কিন্তু টাইমের ব্যাপার রয়েছে। মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত
কোণে অবস্থান করে। কত ডিগ্রি কোণে অবস্থান করে? দেখো 90 ডিগ্রি কোণে অবস্থান করে। পৃথিবী, ধরো এটা পৃথিবী রয়েছে, আম ধরো এটি পৃথিবী রয়েছে, এটির রয়েছে চন্দ্র রয়েছে, এটি সূর্য রয়েছে। তো 90 ডিগ্রি কোণে কিন্তু অবস্থান করবে। এরপরে রয়েছে দেখো তোমাদের পৃথিবী এবং চাঁদের মধ্যে সর্বাধিক দূরত্ব। এখানে সর্বাধিক করলে কিন্তু অ্যাপোজি হবে। ঠিক আছে, অ্যাপোজি হবে। আর অ্যাপোজি দেখো জোয়ারের কথাও কিন্তু উল্লেখ থাকতে পারে, অ্যাপোজি জোয়ার তো উল্লেখ থাকতে পারে। তো এখানে কোশ্চেনটি একটু যেরকম দিয়েছে, পৃথিবী এবং চাঁদের মধ্যে সর্বাধিক দূরত্বকে অ্যাপোজি বলা হয়। এরপরে বলা হয়েছে ভরা কোটাল যে তিথিতে হয় তার নাম কি? দেখো পূর্ণিমা তিথিতে হয় ভরা কোটাল। এরপরে রয়েছে চাঁদ। দেখো চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বর অবস্থানকে কি বলা হয়? পেরিজি বলা হয়। ওকে, তারপরে দেখে নিচ্ছি দেখো প্রতিযোগ। প্রতিযোগ অবস্থানের সময় থাকে দেখো পূর্ণিমা তিথিতে। ওকে, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের রয়েছে বি। দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, প্রত্যেকটি প্রশ্ন নাম্বার 1 করে। দেখো ক্রান্তীয় অঞ্চলে কোন ধরনের সমুদ্র স্রোত দেখা যায়? দেখো উষ্ণ ক্রান্তীয় মানে উষ্ণ সমুদ্র স্রোত কিন্তু দেখা যায়। সেকেন্ড কোশ্চেন রয়েছে দেখো তোমাদের সামুদ্রিক মাছের প্রধান খাদ্য প্লাঙ্কটন, অনেকবার হয়েছে। পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী সমুদ্র স্রোতটির নাম কি? উপসাগরীয় স্রোত। ঠিক আছে, উপসাগরীয় স্রোত হলো পৃথিবীর মধ্যে দ্রুতগামী, মানে জলের গতি কিন্তু প্রচুর পরিমাণে, সব থেকে বেশি। হিমপ্রাচীর বা হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখতে পাওয়া যায়? উত্তর আটলান্টিক মহাসাগরে। দেখো দিনে পৃথিবীতে কতবার জোয়ার ভাটা হয়? দেখো প্রতি 12 ঘন্টা অন্তর জোয়ার ভাটা হয়ে থাকে, অর্থাৎ দিনে দুবার জোয়ার ভাটা হয়। দিনে দুবার ভাটা হয়। এরপরে রয়েছে দেখো কোন তিথিতে ভরা জোয়ার সব থেকে শক্তিশালী হয়? অমাবস্যা তিথিতে। এরপরে 6 নম্বর কোশ্চেন রয়েছে এলনিনো কোন মহাসাগরে দেখা যায়? প্রশান্ত মহাসাগরে দেখা যায়, প্রথমে বলেছিলাম। তবে এলনিনো দক্ষিণ এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে দেখা যায়, পেরু, চিলি, ইকুয়েডর উপকূলে। এরপরে রয়েছে দেখো তোমাদের অ্যাপোজি। এই অ্যাপোজি চাঁদকে কি বলা হয়? অ্যাপোজি বা অপভূ জোয়ার বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমার এটা পড়ার দরকার নেই। এরপরে রয়েছে দেখো তোমাদের এলনিনো কথার অর্থ কি? এলনিনো কথার অর্থ হলো খ্রিস্ট চাইল্ড বা ছোট্ট বালক বা দুরন্ত বালক বা লিটল চাইল্ড। ওকে, অনেকভাবে বলা যায়। এরপরে রয়েছে দেখো আটলান্টিক মহাসাগরের একটি সমুদ্র স্রোতের নাম কি? আটলান্টিক মহাসাগরের উপসাগরীয় স্রোত। পরের কোশ্চেন পেরিজির সঙ্গে সিজিকির মিলনে যে প্রবল জোয়ার সংঘটিত হয় তাকে কি বলে? তাকে কিন্তু দেখো প্রক্সিজিয়ান বলা হয়, তাকে প্রক্সিজিয়ান বলা হয়। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে পরের কোশ্চেন সিজিকির অবস্থানের কোন ধরনের জোয়ার হয়? দেখো পূর্ণিমার দিন পৃথিবী যখন সূর্য এবং চন্দ্রের মাঝখানে একই সরলরেখা অবস্থান করে তখন তাকে প্রতিযোগ অবস্থান বলে। চাঁদের সিজিকে অবস্থানে পৃথিবী ভরা জোয়ার সৃষ্টি হয়ে থাকে। এরপরে 12 নম্বর কোয়েশ্চেন রয়েছে চন্দ্র ও সূর্যের জোয়ার সৃষ্টির অনুপাত কত? দেখো অনুপাত হলো 11:5। এরপরে রয়েছে তোমাদের 13 নম্বর কোয়েশ্চেন সমুদ্রের মধ্যভাগে স্রোতবিহীন জলাবর্তকে কি বলে? শৈবাল সাগর বা সার্গাসাসি। এমসিকিউ তো বলেছিলাম কিন্তু। অ্যাপোজি অবস্থানে পৃথিবী এবং চাঁদের দূরত্ব কত? দেখো 4,07,000 কিলোমিটার। এরপরে রয়েছে দেখো তোমাদের 15 নম্বর কোশ্চেন ভূপৃষ্ঠের জলভাগের প্রতিটি স্থানে 12 ঘন্টায় জোয়ার হয় কতবার? দেখো 2 বার। এরপরে রয়েছে দেখো তোমাদের জাপান উপকূলে ভয়ঙ্কর যে টাইফুন নামে যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তৈরি হয়, সেই ঘূর্ণিঝড় তুফানের সৃষ্টি হয় তখন কোন স্রোতের মিলনে হয়? দেখো অর্থাৎ জাপানের উপকূলে যে টাইফুন যে ভয়ঙ্কর যে ঘূর্ণিঝড় হয়, সেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় নামে ভয়ঙ্কর ঝড় তুফানের সৃষ্টি হয় কোন স্রোতের মিলনে? কুরুশীয় স্রোতের বা শীতল কুরুশীয় স্রোত ও শীতল বেরিং স্রোতের মিলনে। অর্থাৎ কুরুশীয় স্রোত মানে কুরুশীয় স্রোতের আরেকটা নাম হলো জাপান স্রোত এবং শীতল বেরিং স্রোতের মিলনের স্থলে। এরপর রয়েছে দেখো মরা কোটাল হয় যখন চন্দ্র ও সূর্য দেশ অবস্থান করে, পরস্পরের সমকোণে অবস্থান করে। 18 নম্বর কোশ্চেন চন্দ্র, সূর্য এবং পৃথিবী যখন একই সরলরেখায় অবস্থান করে এটা তোমরা জানো সিজিকি বলা হয়, সিজিগি। এরপরে রয়েছে দেখো নিউ ফাউন্ডল্যান্ডের কাছে যে ঘন কুয়াশা এবং ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়ার তার মূল কারণ কি? তার মূল কারণ হলো একদিকে কানাডার থেকে উত্তর থেকে মেরু অঞ্চল থেকে ল্যাব্রাডর স্রোত, আর মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল দিয়ে উত্তর দিকে যায় উষ্ণ উপসাগরীয় স্রোত। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের আটলান্টিক মহাসাগরের শৈবাল সাগর সৃষ্টি হয় যে স্রোতের মিলনে, সেটি নাম হলো ক্যানারি স্রোত।
দেখো আটলান্টিক মহাসাগরে যে শৈবাল সাগর সৃষ্টি হয় সেগুলো শুধু যে ক্যানারি স্রোত তা নয়। দেখো ক্যানারি স্রোত থাকতে পারে, উত্তর আটলান্টিক মহাসাগরের স্রোত থাকতে পারে, উপসাগরের স্রোত থাকতে পারে, উত্তর নিরক্ষীয় স্রোত থাকতে পারে। এই স্রোতের জন্য, এই কারেন্টের জন্যই কিন্তু তোমার শৈবাল সাগর তৈরি হয়। এরপর আমরা দেখে নিচ্ছি পরের কোশ্চেন 21, আটলান্টিক মহাসাগরের কোন অংশে হিমপ্রাচীর সৃষ্টি হয়? দেখো পশ্চিমাংশে কিন্তু হিমপ্রাচীর সৃষ্টি হয়। এরপরে রয়েছে সিজিকি কি? দেখো চন্দ্র সূর্য একই সরলরেখায় যখন অবস্থান করে। 23 নম্বর কোশ্চেন, সৌর জোয়ার কাকে বলে? সূর্যের আকর্ষণে পৃথিবীতে যে যে জোয়ার হয় তাকে সৌর জোয়ার বলা হয়। এরপরে রয়েছে দেখো চন্দ্র জোয়ার কাকে বলে একবার তোমরা দেখে নাও। এরপরে রয়েছে দেখো 25, কোন স্থানে একটি জোয়ার এবং একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান 6 ঘন্টা 13 মিনিট। আমি 12 মিনিট বলেছিলাম, 6 ঘন্টা 13 মিনিট। এরপরে রয়েছে দেখো তোমাদের মৌসুমী স্রোত কোন মহাসাগরে দেখা যায়? নিশ্চয়ই ভারত মহাসাগরে। কেন্দ্রাতিক বল কাকে বলে? পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতমুখী ক্রিয়াশীল বলকে কেন্দ্রাতিক বল বলা হয়। এরপরে রয়েছে হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? হিমপ্রাচীর আটলান্টিক মহাসাগরের উত্তর পশ্চিম অংশে কিন্তু হিমপ্রাচীর দেখা যায়। এরপরে রয়েছে দেখো তোমাদের পশ্চিমবঙ্গে বানডাকে, মানে পশ্চিমবঙ্গে বানডাকে বা বানডাকা এমন একটি নদীর নাম তোমাদের বলতে হবে। পশ্চিমবঙ্গে হুগলি নদী, ঠিক আছে, হুগলি নদীতে কিন্তু বর্ষার সময় কিন্তু নদীতে বান ডাকে। ভূপৃষ্ঠের শতকরা কত ভাগ স্থান জলভাগ অধিকার করে রয়েছে? দেখো 70%। এরপরে রয়েছে দেখো তোমাদের আটলান্টিক মহাসাগরের দুটি উষ্ণ উষ্ণ স্রোতের নাম তোমাদের লিখতে হবে। দেখো উষ্ণ উষ্ণ উপসাগরীয় স্রোত আর রয়েছে ব্রাজিল স্রোত, ঠিক আছে, উপসাগরীয় স্রোত এবং ব্রাজিল স্রোত। এরপরে রয়েছে তোমাদের 32 নম্বর, পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি? প্রশান্ত মহাসাগর তোমরা জানো। 33, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম আটলান্টিক মহাসাগর। আর পৃথিবীর বৃহত্তম বা বিখ্যাত মগ্নচড়ার নাম হলো গ্র্যান্ড ব্যাংক, আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এরপরে সিতে রয়েছে দেখো শূন্যস্থান পূরণ, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে রয়েছে দেখো সমুদ্রের প্রথম কোয়েশ্চেন রয়েছে, সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে ড্যাশ রূপে অবস্থান করে। দেখো সমুদ্রের জলের মেরু অঞ্চল থেকে তলদেশ দিয়ে কিন্তু নিরক্ষীয় অঞ্চলের দিকে বা ক্রান্তীয় অঞ্চলের দিকে এগিয়ে আসে অন্তঃস্রোত রূপে, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 2024 কোশ্চেনটি দিয়েছে, যে স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে তুষার হয়? দেখো উপসাগরীয় স্রোত। এরপরে চলো রয়েছে সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলা হয়। এরপরে রয়েছে উত্তর নিরক্ষীয় স্রোত ড্যাশ আয়ন বায়ু দ্বারা প্রভাবিত হয়, উত্তর পূর্ব আয়ন বায়ুর দ্বারা প্রভাবিত হয়। এরপরে 5-এ রয়েছে দেখো পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জ্বর হয়? বিকর্ষণ শক্তির জন্য। তারপরে রয়েছে তোমাদের দেখো মুখ্য জোয়ার যে স্থানে সৃষ্টি হয় তার ড্যাশ স্থানে গৌণ জ্বর হয়? প্রতিবাদ স্থানে, ঠিক আছে। এরপরে 7-এ রয়েছে দেখো ড্যাশ সমুদ্র স্রোতের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়? উষ্ণ সমুদ্র স্রোত। পরে কোশ্চেন রয়েছে পৃথিবীর জোয়ার ভাটা সৃষ্টি হয় ড্যাশ জ্যোতিষ্কের প্রভাব বেশি? চাঁদের প্রভাব কিন্তু চাঁদের প্রভাব সব থেকে কিন্তু বেশি। এরপরে রয়েছে ভরা জোয়ার সৃষ্টির মূল কারণ কি? দেখো চাঁদ ও সূর্যের পরস্পর বিপরীতমুখী টানের জন্য। এরপরে রয়েছে দেখো তোমাদের 10-এ মহাকাশীয় শক্তি এবং পৃথিবীর ড্যাশ সমুদ্রস্রোত সৃষ্টির জন্য দায়ী? আবর্তনজনিত বলের জন্য কিন্তু দায়ী। 11 নম্বর শূন্যস্থান পূরণে মৌসুমী স্রোত দেখা যায় ভারত মহাসাগরে 3 বার হলো। এরপরে চন্দ্র চন্দ্র জোয়ারের তুলনায় সৌর জোয়ারের তীব্রতা কি কম? কম হবে, উত্তর কিন্তু কম হবে। চন্দ্র কাছে তাই এর ক্ষেত্রে কিন্তু বেশি, আর সূর্য কিন্তু অনেক দূরে অবস্থিত তাই এর তীব্রতা কম। এরপরে রয়েছে দেখো তোমাদের 11, পৃথিবীর যে অংশে চাঁদের সামনে আসে সেই অংশকে বলা হয় মুখ্য চন্দ্র জোয়ার। এরপরে কোশ্চেন, পৃথিবী চন্দ্র সূর্য যখন একই স্থানে তখন সিজিকি বলে তোমরা জানো। এরপরে দেখো দেখো অমাবস্যা, এখানে হবে অমাবস্যা এবং পূর্ণিমা তিথির জোয়ারকে ভরা জোয়ার বা ভরা কোটাল বলা হয়। এরপরে চলো রয়েছে তোমাদের 14-তে ড্যাশ নদীতে বর্ষাকালে সাঁড়াশি বাঁধ দেখা যায়? হুগলি নদীতে। তারপর রয়েছে দেখো তোমাদের ড্যাশ জোয়ারের সময় 180 ডিগ্রি কোণে অবস্থিত যে স্থানে গৌণ জোয়ার সৃষ্টি হয়? দেখো এখানে হবে মুখ্য জোয়ারের সময় 180 ডিগ্রি কোণে অবস্থিত স্থানে গৌণ জোয়ার সৃষ্টি হয়। দেখো এরপরে রয়েছে পৃথিবীর ওপর সূর্যের চেয়ে চাঁদের আকর্ষণ শক্তি প্রায় দ্বিগুণ হয়, তাই জোয়ারের ক্ষমতা কিন্তু চাঁদের আকর্ষণে পৃথিবীতে জোয়ার বেশি সব থেকে প্রবল হয়। নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনটি শুদ্ধ এবং কোনটি অশুদ্ধ তোমাদের লিখতে হবে। দেখো হিমপ্রাচীর বরাবর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া সৃষ্টি হয়, এটি শুদ্ধ।
তারপরে রয়েছে বেরিং স্রোত একটি উষ্ণ বেরিং স্রোত একটি উষ্ণ স্রোত, এটি কিন্তু মিথ্যা, এটি হলো শীতল স্রোত, এটি হলো শীতল স্রোত। এরপরে রয়েছে তোমাদের তিনে সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ নিয়ত বায়ু প্রবাহ, এটি কিন্তু সত্য বা শুদ্ধ। এরপরে রয়েছে দেখো তোমাদের গ্র্যান্ড ব্যাংক স্থানটি বাণিজ্যিক মৎস্যচারণ ক্ষেত্রের জন্য বিখ্যাত, এটি কিন্তু শুদ্ধ। এরপরে রয়েছে ভারত মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়, এটি কিন্তু অশুদ্ধ। ভারত মহাসাগরে কোনো শৈবাল সাগর দেখা যায় না, মেনলি আটলান্টিকে, তবে প্রশান্ত মহাসাগরে দেখা যায়। টোটাল 4টি রয়েছে। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রের জলে লবণতা সর্বাধিক থাকে, দেখো এটি রয়েছে অশুদ্ধ। ঠিক আছে, প্রচুর বৃষ্টিপাত হয়, প্রচুর নদী রয়েছে, তাই নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রের জলে লবণতা কম। দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা, এটি কিন্তু রয়েছে ভুল, এটি কিন্তু ভুল। এরপরে রয়েছে সূর্যের আকর্ষণে গৌণ জোয়ার সৃষ্টি হয়, এটি কিন্তু ভুল। তারপরে রয়েছে দেখো চাঁদ, সূর্য, চাঁদ এবং পৃথিবী যখন একই সরলরেখায় অবস্থান করে তখন তাকে সিজিকে বলা হয়, এটা শুদ্ধ। তারপরে পৃথিবী ও চন্দ্রের মধ্যে পৃথিবী ও সূর্যের মধ্যে চন্দ্রের অবস্থান হলো সংযোগ অবস্থান, এটি কিন্তু শুদ্ধ রয়েছে। এরপরে রয়েছে তোমাদের 11 নম্বর কোয়েশ্চেন, প্রধানত চাঁদের বিকর্ষণজনিত শক্তির প্রভাবে পৃথিবীতে জোয়ার ভাটার সৃষ্টি হয়, এটি কিন্তু ভুল। তারপর রয়েছে পূর্ণিমা তিথিতে চাঁদ ও সূর্যের আকর্ষণের বল পৃথিবীর একই দিকে ক্রিয়া করে, এটি কিন্তু অশুদ্ধ। চিত্র দেখে তোমাদের পড়তে হবে, এগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের চিত্র দেখে পড়তে হবে, টেক্সট বই আগে পড়বে, না হলে কিন্তু পারবে না। এরপরে রয়েছে দেখো তোমাদের চন্দ্র। তবে একটা কথা বলে দিচ্ছি, তোমরা যারা পিডিএফ নেবে মাধ্যমিক, দেখো তোমরা যারা 2027 সালে তোমরা যারা পরীক্ষা দেবে মাধ্যমিকের সম্পূর্ণ পিডিএফ, একদম সম্পূর্ণ পিডিএফ, ঠিক আছে, তোমাদের শর্ট কোশ্চেন থেকে শুরু করে তোমাদের 2 নম্বর, 3 নম্বর, তারপরে রয়েছে তোমাদের 5 নম্বরের, এবং পরিশেষে তোমরা পাবে ম্যাপ। দেখো তোমরা পাবে ম্যাপ পয়েন্টিং, টোটাল একটা পিডিএফ এর মধ্যেই পাবে। যারা নেবে অবশ্যই তোমরা কিন্তু দেখো উপরে লেখা 7890404016 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে। তবে পিডিএফ নিতে গেলে কিন্তু তোমাদের 105 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে, 105 টাকা। যারা নেবে তারাই কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করবে এই হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, 7890404016, তবে সম্পূর্ণ পাচ্ছ। এর মধ্যে আমি বলে দেবো তোমাদের 100 এর মধ্যে 100% তোমাদের কমন পড়বে 2027 সালের পরীক্ষার ক্ষেত্রে। চলো তোমাদের রয়েছে 14 নম্বর, অষ্টমী তিথিতে চন্দ্র ও সূর্যের পৃথিবীর সঙ্গে সমকোণিক অবস্থান করে, এটি কিন্তু অশুদ্ধ। তারপর রয়েছে হুগলি নদীতে বর্ষাকালে অনেক সময় সাঁড়াশি বান ডাকে, অবশ্যই ট্রু রয়েছে, সত্য রয়েছে। আমি বর্ষাকালের কথা বলেছিলাম এর আগে। দেখো ঋতুভিত্তিক স্রোত দেখা যায় ভারত মহাসাগরে, অবশ্যই মৌসুমী বায়ুর জন্য কিন্তু ঋতুভিত্তিক স্রোত আমাদের একমাত্র ভারত মহাসাগরে তৈরি হয়। এরপরে রয়েছে চন্দ্রের অ্যাপোজি অবস্থানে জোয়ারকে বলা হয় পেরিজি জোয়ার, অবশ্যই এটি কিন্তু ভুল রয়েছে। গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়াটি রয়েছে একটি মগ্নচড়া, যেটি আটলান্টিক মহাসাগরে রয়েছে, শুদ্ধ এটি। এরপরে তোমাদের বাম, দেখো ইতে রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে, এরকম বাম দিক থাকবে দেখো পরীক্ষার সময়, এটি ক স্তম্ভ থাকবে, এটি খ স্তম্ভ থাকবে, এরকম মেলাতে হবে, একটার সঙ্গে আরেকটা মেলাতে হবে, এরকম থাকবে কিন্তু। তো আমি একবারে বলে দিয়েছি সমুদ্র স্রোতের দিক, এই কটা পড়লে তোমাদের হয়ে যাবে। সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয় পৃথিবীর আবর্তন গতি, তারপরে মগ্নচড়া প্ল্যাঙ্কটন বা নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে, আর শীতল স্রোত অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়, আর উষ্ণ স্রোত বহির্স্রোত মানে সমুদ্র পৃষ্ঠ দিক দিয়ে প্রবাহিত হয়। হুগলি নদীতে সাঁড়াশি বান, মৌসুমী স্রোত ভারত মহাসাগরে, পৃথিবীর আবর্তন গতি উত্তর নিরক্ষীয় স্রোত। এরপরে রয়েছে দেখো তোমাদের মগ্নচড়া, রয়েছে মৎস্যক্ষেত্র, গ্র্যান্ড ব্যাংক, রয়েছে সামুদ্রিক মৎস্য আহরণ ক্ষেত্র। তো এগুলো তোমাদের টোটাল কমপ্লিট করে দিয়েছি বাড়িমণ্ডল থেকে। আর তোমরা যারা এখনো তোমরা ওই 2 নম্বরের কিংবা 3 নম্বরের এবং 5 নম্বরে তোমরা যেই সাজেশন, ঠিক আছে, সাজেশন তোমরা যারা এই ভিডিও দেখোনি, সেই ভিডিও তোমরা লিস্ট থেকে কিংবা তোমরা ডেসক্রিপশন লিঙ্ক থেকে তোমরা দেখবে এই ডেসক্রিপশন লিঙ্ক থেকে কিন্তু তোমরা দেখে আসতে পারবে। তো দেখো তোমরা কিন্তু যারা পিডিএফ নেবে তো তোমরা পেয়ে যাচ্ছ হোয়াটসঅ্যাপ থেকে তোমরা ডাউনলোড করে পুরো প্রিন্ট করে নিতে পারবে কিংবা জেরক্স করে নিতে পারবে, ঠিক আছে, প্রিন্ট বা জেরক্স করে নিতে পারবে। যারা নেবে অবশ্যই এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আর পেমেন্ট করতে হবে এই নাম্বারে। চ্যাপ্টার ওয়াইজ সাজেশন থাকছে, কোনো বাম দিক ডান দিক কোনো বইয়ের দরকার হবে না, কোনো নোটসের দরকার হবে না, কোনো পিডিএফ এর দরকার হবে না। আমার পিডিএফ 100%-এর মধ্যে 100% তোমাদের কমন থাকবে, এবং বিগত দিনগুলোতে বিগত পরীক্ষার ক্ষেত্রে রেকর্ড করা 100% কমন পড়েছে।
সেই ভিডিওগুলো তোমরা দেখে আসতে পারো। তবে তোমরা যারা 2027 সালে পরীক্ষা নেবে এই পিডিএফ এর জন্য তোমরা যোগাযোগ করো। অবশ্যই তোমরা কিন্তু 1 মিনিটের জন্য কিন্তু তোমরা পিডিএফ মোবাইলে পেয়ে যাবে এবং ডাউনলোড করে নিতে পারবে, জেরক্স করে নিতে পারবে, কোনো প্রবলেম নেই। বাকিটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ। পরীক্ষার জন্য বেস্ট অফ লাক।